সমস্ত শিক্ষার্থী বন্ধুদের সুস্বাগতম জানিয়ে শুরু করছি মেন্ডেলবাদের ব্যতিক্রম বা বিচ্যুতি, এক্সেপশনস অর ডেভিয়েশনস অফ মেন্ডেলিজম। আমরা মেন্ডেল সম্পর্কে এতদিনে বেশ ভালোভাবেই জেনে গেছি। এটাও জেনেছি যে তিনি বিভিন্ন রকম শঙ্করায়ন পরীক্ষা করেছিলেন, এক শঙ্কর জনন পরীক্ষা, দ্বিশঙ্কর জনন পরীক্ষা, এবং সেই সকল পরীক্ষা থেকে তিনি বেশ কিছু সিদ্ধান্ত এবং কিছু সূত্রে উপনীত হন, যা মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বা মেন্ডেলের সূত্র বা লজ অফ মেন্ডেল নামে পরিচিত। জীবজগতের সমস্ত জীবের শঙ্করায়নের ক্ষেত্রে কিন্তু মেন্ডেলের এই যে সূত্রগুলি বা মেন্ডেলের যেই মতবাদ সমানভাবে প্রযোজ্য নয়। কোথাও কোথাও দেখা যায় তার এই সূত্রগুলি যে মূল ধারণা সেখান থেকে বিচ্যুত হচ্ছে, অর্থাৎ কোনো কোনো জীবের শঙ্করায়ন ঘটাতে গিয়ে মেন্ডেলের সূত্রে বিচ্যুতি বা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তো আমরা প্রথমেই একটু জেনে নিই যে মেন্ডেলের সেই সূত্রগুলি কি কি, কয়টা সূত্র আছে এবং সেই সূত্রে তিনি কি বলার চেষ্টা করেছেন, এবং তারপরে জানবো যে তার এই সূত্রগুলোর বিচ্যুতির কি কারণ ঘটেছিল বা কি কারণ ঘটে। তো প্রথমেই আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে মেন্ডেলের একক বৈশিষ্ট্যের সূত্র। প্রতিটি জীবে কোনো বৈশিষ্ট্য নির্ধারণের জন্য স্থায়ী ও স্বতন্ত্র একক বৈশিষ্ট্য বর্তমান ও এই বৈশিষ্ট্যের স্বতন্ত্রতা জীবের মধ্যে আজীবন অক্ষুণ্ণ থাকে এবং কখনো এমন দুটি বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না। এই সূত্রের মাধ্যমে মেন্ডেল কি বলতে চাইছেন না, তার যে নির্বাচিত প্রতিজোড়া বৈশিষ্ট্য, তিনি সেই বৈশিষ্ট্য প্রতিজোড়া বৈশিষ্ট্যকে একক বৈশিষ্ট্য বলেছিলেন। অর্থাৎ মেন্ডেল ধরা যাক যে মটর গাছের উচ্চতার জন্য একজোড়া বিপরীত বৈশিষ্ট্য লম্বা এবং বেটে দুটোকে নির্বাচন করেছিলেন। এই দুটো বিপরীত বৈশিষ্ট্য অর্থাৎ মটর গাছের উচ্চতাকে তিনি বলেছিলেন একক বৈশিষ্ট্য, এবং এই একক বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর বা অ্যালিল দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ উনি বলে গেছিলেন একজোড়া ফ্যাক্টর দ্বারা নির্ধারিত হয়। পরবর্তী সময়ে অ্যালিল শব্দটা প্রচলিত হওয়ার পরে আমরা বলি যে একজোড়া অ্যালিল দ্বারা নির্ধারিত হয়। উনি আরেকটি সূত্রে কি বলছেন দেখো, যে প্রকটতা ও প্রচ্ছন্নতার সূত্র। না, বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশের অপত্য জীবে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকটধর্মী বৈশিষ্ট্য এবং অপ্রকাশিত বৈশিষ্ট্যটিকে প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য বলে। যে ক্ষমতা বলে কোনো বৈশিষ্ট্য প্রকট বা প্রচ্ছন্নধর্মী হয় তাদের যথাক্রমে প্রকটতা ও প্রচ্ছন্নতা বলে। অর্থাৎ আমরা দেখেছি মেন্ডেলের এক শঙ্কর জননের পরীক্ষা বা দ্বিশঙ্কর জননের পরীক্ষাতে যে কোনো কোনো বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলা হচ্ছে, আবার কোনোটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হচ্ছে। যেমন লম্বা বেটে, এর মধ্যে লম্বাটি প্রকট বৈশিষ্ট্য এবং বেটেটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং লম্বা বৈশিষ্ট্যটা যে ক্ষমতার মাধ্যমে লম্বায় প্রকাশিত হচ্ছে সেই ক্ষমতাকে বলা হচ্ছে প্রকটতা, এবং বেটে বৈশিষ্ট্যটা যে ক্ষমতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে তাকে বলা হচ্ছে প্রচ্ছন্নতা। তো এই ঘটনাটা, এই সূত্রটা মেন্ডেল বলে গেছিলেন। মেন্ডেল আর কি বলেছিলেন না, পৃথক ভবন সূত্র এবং স্বাধীন সঞ্চালন সূত্র। এই দুটো সূত্র তো আমরা অলরেডি জেনে গেছি, তবু আমি একবার করে বলে দিচ্ছি যে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বা অ্যালিল জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি একে অপরের থেকে অর্থাৎ পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটাকে বলা হয়েছিল পৃথক ভবন সূত্র। স্বাধীন সঞ্চালন সূত্রে বলা হচ্ছে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রতিটা বৈশিষ্ট্য বা অ্যালিল স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের বা অ্যালিলের সঙ্গে সম্ভাব্য
সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এই যে চারটে সূত্র, এই চারটে সূত্রকেই বলা হচ্ছে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম অথবা মেন্ডেলের সূত্র বা লজ অফ মেন্ডেল, এটা বলা হচ্ছে। তো আমরা এবারে দেখব যে এই যে সূত্রগুলো এর বিচ্যুতি কিভাবে ঘটছে। তো প্রথমে যেটা বলা হচ্ছে যে প্লিওট্রপি। প্লিওট্রপি একটা ঘটনা যেখানে একটা জিন বা জিনোটাইপ অনেকগুলি বৈশিষ্ট্য বা ফিনোটাইপের উপরে প্রভাব বিস্তার করে। অর্থাৎ একটা জিন বা একটা জিনোটাইপ অনেকগুলো ফিনোটাইপ বা বৈশিষ্ট্যকে প্রকাশ করতে বা প্রকাশ পেতে সাহায্য করছে। যেমন দেখো, ফিনাইল কিটোনিউরিয়া বলে একটা রোগ আছে, সেই রোগের জিন বিভিন্ন ধরনের ফিনোটাইপকে প্রকাশ করে। এটা আমরা বিস্তারিতভাবে পরে অন্য ভিডিওতে জেনে নেব। দ্বিতীয় যেটা বলা হচ্ছে যে পলিজিন এবং পলিজেনিক উত্তরাধিকার, ঠিক প্লিওট্রপির উল্টো। প্লিওট্রপিতে যেটা বলা হয়েছিল যে একটা জিন অনেকগুলি ফিনোটাইপকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু পলিজিন হচ্ছে অনেকগুলো জিন যেটা একটা ফিনোটাইপের জন্য দায়ী। কি বলা হচ্ছে দেখো, যে যখন অনেকগুলি পরস্পর সম্পূরক ভিন্ন লোকাসে অবস্থিত জিন বা অ্যালিল, ভিন্ন লোকাসে অবস্থিত মানে ভিন্ন অ্যালিল হবে, সংযোজিত ফলাফল দ্বারা একটি ফিনোটাইপ বৈশিষ্ট্য সৃষ্টি করে, সেই জিন পুঞ্জকে পলিজিন বলা হয়। অর্থাৎ অনেকগুলো জিন যারা আলাদা আলাদা লোকাসে অবস্থিত, তারা একসাথে কোনো একটা নির্দিষ্ট ফিনোটাইপ সৃষ্টি করছে, সেই জন্য সেই জিন পুঞ্জকে বা সেই যে অনেকগুলো জিনকে একসঙ্গে বলা হচ্ছে পলিজিন। এবং এই যে পলিজিনের মাধ্যমে বৈশিষ্ট্যটা যে এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হচ্ছে, বা পলিজিনের মাধ্যমে যে একটা ফিনোটাইপ প্রকাশিত হওয়ার যে ঘটনা, তাকেই বলা হচ্ছে পলিজেনিক উত্তরাধিকার বা ইংরেজিতে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। যেমন মানুষের ক্ষেত্রে আমাদের যে হাইট বা উচ্চতা, আমাদের যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, এবং আমাদের যে স্কিন কালার বা ত্বকের বর্ণ, এই যে তিনটে বৈশিষ্ট্য, এগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়। অনেকগুলো জিন সম্মিলিতভাবে আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে। সেই জন্য কেবলমাত্র একটা প্রকট বৈশিষ্ট্য, একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একটা প্রকট অ্যালিল, একটা প্রচ্ছন্ন অ্যালিল, এই ঘটনা কিন্তু এই পলিজিনের ক্ষেত্রে বা পলিজেনিক উত্তরাধিকারের ক্ষেত্রে দেখা যায় না, এবং প্লিওট্রপির ক্ষেত্রেও দেখা যায় না। এই প্লিওট্রপি এবং পলিজিন এবং পলিজেনিক উত্তরাধিকার মেন্ডেলের এই একক বৈশিষ্ট্যের সূত্রকে কিন্তু বিচ্যুত করতে সাহায্য করে। কারণ এখানে এই দুটো ঘটনা মেন্ডেলের এই একক বৈশিষ্ট্যের সূত্রের সঙ্গে যে ঠিকভাবে যায় না, সঠিকভাবে যায় না। কারণ মেন্ডেল বলেছিলেন যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নির্ধারণ করার জন্য একজোড়া ফ্যাক্টর বা অ্যালিল থাকবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যালিল অনেকগুলো বৈশিষ্ট্যকে নির্ধারণ করতে পারে, আবার অনেকগুলো অ্যালিল একটা বৈশিষ্ট্যকে, অনেকগুলো জিন একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করতে পারে। পরবর্তী যেটা ঘটনা সেটাকে আমরা বলছি এপিস্ট্যাসিস। এখানে কি হচ্ছে না, একটি জিন অ্যালিল নয় এমন আরেকটি জিনকে প্রকাশ পেতে বাধা দেয়। ভাবো, এই ঘটনাটাও এখানে ঘটতে পারে, বা মেন্ডেলের এই ঘটনার ক্ষেত্রে যদি এটা ঘটে যে একটা জিন আরেকটা জিনকে প্রকাশ পেতে বাধা দিচ্ছে, তাহলে মেন্ডেলের যে দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত স্বাধীন সঞ্চালন সূত্র, সেটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে, এবং দ্বিসংকর জননের যে ফিনোটাইপ অনুপাত, সেখানেও কিন্তু আমরা সমস্যা দেখতে পাবো। যে 9:3:3:1 যে রেশিও বা অনুপাত, সেটা কিন্তু আমরা এপিস্ট্যাসিস যদি হয় তাহলে কিন্তু পাবো না। কারণ এখানে একটা জিনের প্রকাশ হওয়ার ঘটনা অন্য আরেকটা জিনকে প্রকাশ পেতে বাধা দিচ্ছে, বা একটা জিন অপ্রকাশিত হলে অন্য একটা জিনও অপ্রকাশিত হয়ে থেকে যাচ্ছে। যেমন উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে শোনা ও কথা বলার জন্য দুটি প্রকট জিন দায়ী। এই দুটো জিনের কোনো একটা যদি প্রচ্ছন্ন হয়ে যায়, তাহলে অপর জিনটি প্রকাশ পায় না, ফলে মানুষটি বোবা ও কালা হয়। কারণ আমরা দেখেছি যে আমাদের আশপাশে এরকম অনেক মানুষ আছে যারা কথাও বলতে পারে না, শুনতেও পারে না। কোনো একটা তো হতে পারতো, হয় বোবা হতে পারতো বা কালা হতে পারতো, কিন্তু সবসময় কেন দুটো একসঙ্গেই হয়? তার কারণ হচ্ছে এই যে দুটো জিন, যে দুটো জিনের জন্য মানুষ শুনতে পায় এবং কথা বলতে পারে,
তারা হচ্ছে এপিস্ট্যাটিক, অর্থাৎ একটা জিন আরেকটা জিনকে নিয়ন্ত্রণ করে। তো যে জিনটা অন্য জিনকে প্রকাশ পেতে বাধা দেয় তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন, এবং যে জিনটা প্রকাশ পেতে বাধা পাচ্ছে তাকে বলা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এটার মাধ্যমেও মেন্ডেলবাদের বিচ্যুতি লক্ষ্য করা যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে মেন্ডেলবাদের এই যে প্রকটতা এবং প্রচ্ছন্নতার সূত্র এটা সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে, সেটাকে আমরা বলছি সহপ্রকটতা। এখানে কি হচ্ছে না, হেটেরোজাইগাস জীবে অবস্থিত দুটি অ্যালিলিক জিনের বৈশিষ্ট্যই যখন ফিনোটাইপে প্রকাশিত হয়, অর্থাৎ দুটোর বৈশিষ্ট্যই প্রকাশিত হচ্ছে, দুটো অ্যালিলের বৈশিষ্ট্যই ফিনোটাইপে দেখা যাচ্ছে হেটেরোজাইগাস অবস্থাতে। আমরা জানি কি যে হেটেরোজাইগাস অবস্থাতে বা সংকর জীবে দুটো অ্যালিলের যেটা প্রকট অ্যালিল সেটা প্রকাশ পাবে, প্রচ্ছন্ন অ্যালিলটা প্রকাশ পাবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনোটাই প্রকট বা কোনোটাই প্রচ্ছন্ন নয়, দুটোই সমান ধর্মী এবং ফলে দুটোই প্রকাশিত হচ্ছে। যেমন ধরো মানুষের ক্ষেত্রে যে রক্তের গ্রুপের যে অ্যালিল আইএ এবং আইবি, এই অ্যালিল দুটো যদি একই সঙ্গে কোনো মানুষের দেহে থাকে তাহলে সেই মানুষের রক্তের গ্রুপ হবে এবি, অর্থাৎ দুটো অ্যালিলই প্রকাশ পাচ্ছে। এই জন্য এই ঘটনাকে বলা হয় সহপ্রকটতা, অর্থাৎ দুজনেই প্রকট, কেউই প্রচ্ছন্ন নয়। এরপরে যেটা অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ এখানেও সেই প্রকটতা এবং প্রচ্ছন্নতার সূত্র কিন্তু বিঘ্নিত হচ্ছে। কি বলা হচ্ছে না, হেটেরোজাইগাস জীবের দুটি অ্যালিলের কোনোটাই প্রকাশিত না হয়ে দুটি বৈশিষ্ট্যের মাঝামাঝি যখন কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। খুব আশ্চর্য একটা ঘটনা। যেমন ধরো সন্ধ্যা মালতীর ফুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো বড় আর অ্যালিল যদি থাকে তাহলে লাল ফুল হবে, দুটো ছোট আর অ্যালিল যদি থাকে তাহলে সাদা ফুল হবে। কিন্তু যদি একটা বড় আর আর একটা ছোট আর অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায় যদি থাকে তাহলে লাল বা সাদার কোনোটাই প্রকাশ হচ্ছে না, গোলাপি প্রকাশ হচ্ছে। অর্থাৎ এই দুটো বৈশিষ্ট্য, লাল বৈশিষ্ট্য এবং সাদা রঙের বৈশিষ্ট্য, দুটোর মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এই জন্য একে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অর্থাৎ দুটো যে অ্যালিল বড় আর এবং ছোট আর এদের কেউই প্রকট নয়, লাল বৈশিষ্ট্য এবং সাদা রঙের বৈশিষ্ট্য দুটোর কেউই প্রকট নয়, কেউই প্রচ্ছন্ন নয়। সেজন্য বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটাও কিন্তু মেন্ডেলের যে প্রকটতার সূত্র সেটা থেকে বিচ্যুতির কারণ। মাল্টিপল অ্যালিল আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। ইনি বলেছিলেন এক জোড়া ফ্যাক্টর বা অ্যালিল দায়ী, কিন্তু এখানে দেখা যাচ্ছে তিন বা তার বেশি অ্যালিল দায়ী কোনো কোনো বৈশিষ্ট্যের জন্য। যেমন এখানে বলা হচ্ছে দেখো যে কোনো লোকাসের অ্যালিলিক জিনগুলো যদি তিন বা তার বেশি হয়, উনি বলেছিলেন দুটো হবে কিন্তু তিন বা তার বেশিও ঘটতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে, এই ধরনের অ্যালিলকে বলা হচ্ছে মাল্টিপল অ্যালিল। যদিও এটা আমি আমার আগের ভিডিওতে আরো বিস্তারিতভাবে বর্ণনা করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এই যে নির্ধারিত, এই উদাহরণ হিসেবে কি বলা হচ্ছে, মানুষের এবিও রক্তের গ্রুপ নির্ধারণকারী অ্যালিল। দেখো তিনটে অ্যালিল দায়ী, আইএ, আইবি এবং আই0 বা ছোট আই। এই তিনটে অ্যালিল মানুষের চার ধরনের রক্তের গ্রুপ নির্ধারণ করে, এ, বি, এবি এবং ও। এটা আমি আমার যে বংশগতি সম্পর্কিত পরিভাষা সেখানে আমি এটা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক একইভাবে ওখানে ওই ভিডিওতে আরো একটা জিনিসের বর্ণনা আমি দিয়েছি, সেটা হচ্ছে লিঙ্কেজ। লিঙ্কেজ তাও এখানে আমি ছোট করে বলে দিয়েছি যে কোন ক্রোমোজোমে অবস্থিত জিনগুলির একই সাথে বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার যে প্রবণতা, অর্থাৎ একটা ক্রোমোজোমের উপরে ধরা যাক 100টা জিন আছে, সেই 100টা জিন ওই ক্রোমোজোমের উপরে ওই একই জায়গায় থেকে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে চলে যাবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে লিঙ্কেজ। এখন কথা হচ্ছে, যদি মেন্ডেলের পরীক্ষায়, অর্থাৎ মেন্ডেলের যে এই দ্বিসংকর জনন পরীক্ষা যেখান থেকে মেন্ডেল স্বাধীন সঞ্চারণের সূত্র পেয়েছিলেন, সেখানে যদি লিঙ্কেজ ঘটতো এবং ক্রসিং ওভার না ঘটতো তাহলে কিন্তু মেন্ডেল এই কথাটা বলতে পারতেন না যে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় বৈশিষ্ট্যগুলি বা অ্যালিলগুলি। এই কথাটা কিন্তু মেন্ডেল বলতে পারতেন না। এইটা কেন ঘটেছিল? কারণ এখানে ক্রসিং ওভার ঘটেছিল বলে, সেই জন্য বিপরীত বৈশিষ্ট্যগুলি
একে অপরের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হতে পেরেছিল। কিন্তু যদি লিঙ্কেজ হয় তাহলে ক্রসিং ওভার ঘটবে না, আর ক্রসিং ওভার যদি ঘটে তাহলে লিঙ্কেজ ঘটবে না। অর্থাৎ লিঙ্কেজ এবং ক্রসিং ওভার হচ্ছে দুটো বিপরীত ঘটনা। মেন্ডেলের যে পরীক্ষা করেছিলেন মেন্ডেল দ্বিসংকর জনন, সেখানে ক্রসিং ওভার ঘটেছিল, কিন্তু বাস্তবে এমন অনেক উদাহরণ আছে, যেমন ড্রসোফিলার ধূসর রং লম্বা ডানা এবং কালো রং ও ক্ষুদ্র ডানা, এটাকে নিয়ে যদি ক্রস করা যায় এটা অর্থাৎ একটা দ্বিসংকর জনন হবে, কারণ দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে, ধূসর রং কালো রং লম্বা ডানা ক্ষুদ্র ডানা। অর্থাৎ এই দু ধরনের যদি ড্রসোফিলা মাছির মধ্যে আমরা দ্বিসংকর জনন ঘটাই, তাহলে কিন্তু মেন্ডেলের যে এই দ্বিসংকর জনন যেখান থেকে তিনি স্বাধীন সঞ্চারণের সূত্র পেয়েছেন, সেখানকার যে ফিনোটাইপ অনুপাত অর্থাৎ 9:3:3:1 সেই অনুপাত কিন্তু আমরা এই ক্রস থেকে পাবো না, কারণ এখানে কিন্তু ক্রসিং ওভার হয় না। এই যে জিন দুটো, এই চারটে যে অ্যালিল বা চারটে যে জিন, এই চারটে অ্যালিল বা চারটে জিন কিন্তু লিঙ্কড জিন, অর্থাৎ এরা একে অপরের সঙ্গে সংযুক্ত অবস্থায় থেকে এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয়। অর্থাৎ এই ঘটনা যদি ঘটে তাহলে আমরা মেন্ডেল সূত্রের ব্যতিক্রম বা বিচ্যুতি দেখতে পাবো। আরেকটা হচ্ছে লেথাল অ্যালিল। লেথাল অ্যালিল যদি থাকে কোনো ক্রোমোজোমের মধ্যে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে আমরা মেন্ডেলবাদের বিচ্যুতি দেখতে পাই। আরেকটা হচ্ছে পরিবেশের প্রভাব। এমন অনেক অ্যালিল আছে যেগুলো পরিবেশের উপরে নির্ভর করে প্রকাশিত হয়, কোনো এক ধরনের পরিবেশে প্রকাশিত হয়, আবার অন্য আরেক ধরনের পরিবেশে সেটা প্রকাশিত হয় না। তাহলে এই ঘটনাগুলো যদি ঘটে, এই নখানা ঘটনা, এছাড়া আরো অনেক ছোটখাটো আরো অনেক ধরনের ঘটনা আছে, যে ঘটনাগুলো যদি কোনো সংকরায়নের সময় ঘটে বা কোনো জিনের মধ্যে যদি এই ঘটনা ঘটে বা কোনো অ্যালিলের মধ্যে যদি এই ঘটনা ঘটে, তাহলে মেন্ডেলবাদের বিচ্যুতি বা ব্যতিক্রম আমরা দেখতে পাবো। এগুলো আমরা প্রত্যেকটাই আমি আবার পরে আরো একটা ডিটেলস ভিডিও করব, যেখানে এগুলো আরো ডিটেলসে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমরা ছোট করে জানলাম যে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কোন কোন কারণের জন্য বিচ্যুত হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা ভিডিও নিচে যে কমেন্ট বক্স, সেখানে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো।